ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছে তাদের জন্য আবার ক্লাস নিয়ে চলে এলাম। তো আগে আমরা একটা ক্লাস করেই দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি সায়েন্সের সেকেন্ড কোশ্চেন, মানে সেকেন্ড ক্লাস। দেখতেই পাচ্ছ এখানে একদম সম্পূর্ণ বাংলায় আমরা এই ক্লাস করাচ্ছি। তো আগের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করে দিয়েছিলাম এবং তোমাদের ক্লাস দিতে এত লেট হচ্ছে, আমি তোমাদের কারণটা বলি। কারণ তোমাদের জন্য একটা 1500 বা 1200 থেকে 1500 কোশ্চেনের একটা সিরিজ তৈরি করার কাজ চলছে, টাইপিংয়ের কাজ চলছে, ওই জন্য হয়তো ক্লাস দিতে দেরি হচ্ছে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার বা দাদা কবে আবার ক্লাস করানো হবে বা একটা ক্লাস করে শেষ, এসব কমেন্ট করেছিলে তোমরা। তো সেকেন্ড ক্লাসে আমরা এই জন্য তোমাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি নিয়ে এলাম এবং আরও ক্লাস করানো হবে। তো তোমাদের ওই টাইপিংয়ের কাজটা কমপ্লিট, এখন কাজ চলছে বলে হয়তো একটু ক্লাস দিতে দেরি হচ্ছে। তো চলো, আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, আমরা সেগুলো এক এক করে ডিসকাস করে দেবো, দেখে নেবো। চলো, তো প্রথম কোশ্চেনে আমরা চলে আসছি। প্রথম কোশ্চেন আজকের ক্লাসে দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে। আমাদের আগের প্রথম ক্লাসে 25টা কোশ্চেন ডিসকাস হয়েছিল, আজকে আমরা 26 থেকে নেক্সট কোশ্চেনগুলো ডিসকাস করব। ইউনিয়ন ক্যাটালগ এর উদ্দেশ্য কি? একটি লাইব্রেরি বইয়ের তালিকা, একাধিক লাইব্রেরি বইয়ের সম্মিলিত তালিকা, পুরানো বইয়ের তালিকা, নাকি কেবল ইবুক তালিকা? কী হবে? অ্যান্সার করো, যারা নিজে পারবে প্রত্যেকে অ্যান্সার করবে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা হচ্ছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। একাধিক লাইব্রেরি বইয়ের সম্মিলিত তালিকা হচ্ছে ইউনিয়ন ক্যাটালগ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 27 নম্বর, দেখো কি রয়েছে। গ্রন্থাগারে কিভাবে গ্রন্থ সংগ্রহ করা হয়? দান, উপহার বা বিনিময়ের মাধ্যমে, গ্রন্থাগার আইনের মাধ্যমে, সরাসরি পুস্তক প্রকাশক বা এজেন্টের কাছে ক্রয়ের মাধ্যমে, নাকি উপরের সব উপায়গুলোর মাধ্যমে? কিভাবে গ্রন্থ সংগ্রহ করা হয়? অ্যান্সার করো। তো কী হবে সঠিক উত্তর? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উপরের সব উপায়ের মাধ্যমেই গ্রন্থ সংগ্রহ করা হয়ে থাকে। দান বা উপহার বা বিনিময়ের মাধ্যমে এটাও হয়ে যাবে, গ্রন্থাগার আইনের মাধ্যমে এটাও হয়ে যাবে, এবং সরাসরি পুস্তক প্রকাশক বা এজেন্টের কাছে ক্রয়ের মাধ্যমে, তিনটাই হয়ে যাবে অ্যান্সার। সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উভয়ের সব উপায়ের মাধ্যমে। এবং তোমাদের চেষ্টা করব যে একটা তোমাদের কয়েকদিনের মধ্যেই তোমাদের আরও একটা ক্লাস করাবো, যেখানে তোমাদের একদম তোমাদের গ্রন্থাগার থেকে বা লাইব্রেরিয়ান থেকে যত রকম ফুল ফর্ম আছে সবগুলোকে এক জায়গায় করে একটা আলাদা তোমাদের স্পেশাল ক্লাস করিয়ে দেবো। সেটা তোমরা দেখে যাবে, দেখবে ওর বাইরে আর কিন্তু যত মোটামুটি তোমাদের গ্রন্থাগারে যত তোমার ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন আছে সব কিন্তু একটা ক্লাসে আমি তোমাদের করিয়ে দেবো। চলো, নেক্সট আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের 28 নম্বর আজকের ক্লাসের, কি বলছে যে ডিবি ডেসিমেল সিস্টেমে 800 শ্রেণী কোন বিষয়? তো এইটা তোমাদেরকে আগের ক্লাসে আর একটা কোশ্চেন করানো হয়েছিল, সেখানে কিন্তু এক্সট্রা ডিটেলসে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের 000 কি, 100 কি, এগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। তারপরে 200 কি, এগুলো কিন্তু সব তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে 800 শ্রেণী কোন বিষয়ে রয়েছে? এটা প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, নাকি ধর্ম? তো তোমাকে যদি সবগুলো তুমি না জেনে থাকো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করে আসতে পারবে না। তো 800 রয়েছে সাহিত্য বা লিটারেচার। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এইখানে আমরা দেখো, আমি তোমাদের একটু এক্সট্রা ডিটেলস আবারও আমি তোমাদের বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একদম ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? কী রয়েছে দেখো, ডিবি ডেসিমেল শ্রেণীবিন্যাস, ডিবি ডেসিমেল ক্লাসিফিকেশনে বা ডিডিসিতে 10টি প্রধান শ্রেণীতে বিভক্ত। সকলে জানো তোমরা, নতুন করে বলার কিছু নেই। এই 10টি প্রধান শ্রেণী হলো কি কি? দেখো, 000 এটা হচ্ছে জেনারেলিটিস, এর বাংলা কিন্তু মারাত্মক, সাধারণী। বাংলা টার্মগুলো লাইব্রেরিয়ানের বাংলার থেকে ইংরেজি টার্মগুলো বেশি ভালো শুনতে, কিন্তু বাংলা টার্মগুলো একদম মারাত্মক টার্ম। তো পরীক্ষা যেহেতু এখনও তোমাদের কিন্তু ক্লিয়ারিটি দেয়নি যে বাংলায় পরীক্ষা হবে নাকি ইংরেজিতে হবে নাকি কবে হবে, তো পড়াশুনো করতে থাকো। পড়াশুনোটাও না করলে তখন নোটিফিকেশান বেরোলে আর সময় পাবে না। তাহলে 000 এটা রয়েছে জেনারেলিটিস বা সাধারণী। 100 এটাতে রয়েছে ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন, অর্থাৎ বাংলাটা হচ্ছে দর্শন এবং তৎসম্পর্কিত বিষয়াবলী, এখানে রয়েছে 100। 200তে কী রয়েছে? রিলিজিয়ান, ধর্ম। দেখো আমাদের এটা মনে রাখবে। 300 এটাতে রয়েছে সোশ্যাল সায়েন্স, সাধারণ সমাজবিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান বলতে পারো। 400 এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। তারপরে 500 পিওর সায়েন্স, বিশুদ্ধ বিজ্ঞান এখানে রয়েছে। তারপরে 600 এখানে রয়েছে দেখো টেকনোলজি
অ্যাপ্লাইড সায়েন্স, প্রযুক্তি, ফলিত বিজ্ঞান এখানে রয়েছে। তারপরে 700 এখানে রয়েছে দ্য আর্ট, চারু মণ্ডন শিল্প। তারপরে তোমাদের 8000 এখানে আমাদের কোশ্চেনে ছিল, তো এটা হচ্ছে কি রয়েছে দেখো এখানে লিটারেচার, হ্যাঁ, বেলস লেটার, এখানে সাহিত্য সম্পর্কে এখানে বলা রয়েছে, এটা আমাদের কোশ্চেনে ছিল। 900 এখানে কি রয়েছে জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড দেয়ার অক্সিলারিটিস, অক্সিলিয়ারিস। তাহলে এখানে কি বলছে, এটা হচ্ছে তোমার ভূগোল, ইতিহাস এবং তাদের সহায়িকা সমূহ, অক্সিলারিস। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা কিন্তু এইটা একদম পুরো মুখস্থ করে নেবে, তাহলে দেখবে এখান থেকে আর কোশ্চেন কিন্তু ডিডিসি থেকে এই টপিক রিলেটেড কোশ্চেন কিন্তু আর মিস যাচ্ছে না। চলো আমরা নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে আমাদের 29 নম্বর কোশ্চেন। কি বলছে NCLIS এর ফুল ফর্ম। এই ফুল ফর্মগুলো সব কিন্তু একটা আলাদা জায়গায় তোমাদের করে দেবো, একটা কয়েকদিনের মধ্যে আমি ক্লাস করে দেবো, যেখানে যত ফুল ফর্ম আছে সব একটা জায়গায় করে দেবো। তো এ বলছে ন্যাশনাল কাউন্সিল অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ, ন্যাশনাল কমিশন অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ন্যাশনাল সেন্টার ফর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, নাকি ন্যাশনাল কমিটি অফ লিটারেচার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, কোনটা হবে অ্যান্সার করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা ন্যাশনাল কমিশন অফ লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, NCLIS, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন সরি পরবর্তী কোশ্চেন দেখো 30 নম্বর কি রয়েছে, নেটওয়ার্ক চার্জিং পদ্ধতি কোন সালে এটা উদ্ভব হয়? 1920 সালে, 1911 সালে, 1900 সালে, নাকি 1929 সালে? অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে নেটওয়ার্ক চার্জিং পদ্ধতি উদ্ভব হয়েছিল 1900 সালে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো আমরা একটু এক্সট্রা ডিটেলস পড়ে নেবো। নেটওয়ার্ক চার্জিং পদ্ধতিটি লাইব্রেরি সায়েন্সে দেখো 1900 সালের কাছাকাছি সময়ে উদ্ভাবিত হয়েছিল। এটা কে করেছিল? যা জন কটন ডানা দ্বারা নিউ জার্সির পাবলিক লাইব্রেরিতে এটা চালু করা হয়েছিল। তাহলে এটা এখান থেকে কোশ্চেন আসতে পারে, এটা কে চালু করেছিল? জন কটন ডানা। ঠিক আছে, নামটা মনে রাখবে, জন কটন ডানা। কোথায় করেছিল? নিউ জার্সির পাবলিক লাইব্রেরিতে এটা চালু করা হয়েছিল নেটওয়ার্ক চার্জিং পদ্ধতিটা। তারপরে আসছে দেখো এই পদ্ধতিটা বলছে কি ব্রাউন চার্জিং সিস্টেমে থাকা কিছু ত্রুটি দূর করার জন্য এইটা তৈরি করা হয়েছিল। কোনটা? না, তো নেটওয়ার্ক চার্জিং পদ্ধতিটা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাতে বেশ সাধারণ একটি পদ্ধতি, যা একযোগে একাধিক পাঠকের বই ধার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হতো। তাহলে এটা একটু মনে রাখবে, এক্সট্রা ডিটেলসে তোমাদের বলে দিলাম অনেক কিছু তথ্য। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী দেখো 31 নম্বর কোশ্চেন কি রয়েছে, লাইব্রেরি সায়েন্সে ক্যাটালগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর প্রধান কাজ কি? বইয়ের সংখ্যা গণনা, বইয়ের তালিকা ও অবস্থান জানানো, বই মেরামত করা, নাকি বই বিক্রি করা? ক্যাটালগের প্রধান কাজ কি? তো ক্যাটালগের কাজ তোমরা সকলেই জানো, ক্যাটালগের কাজ হচ্ছে যে বইয়ের তালিকা এবং অবস্থান জানানো, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে, আবারও একটা ফুল ফর্ম দেখো চলে এসছে, নিসচার, NISCAIR, নিসকেয়ার এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কী হবে দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস, ন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর কমিউনিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স, ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসার্চ, নাকি ন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর কালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসোর্সেস? কোনটা হবে? নিসকেয়ার ফুল ফর্ম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী দেখো 33 নম্বর কোশ্চেন কি রয়েছে, ব্রাউন ইস্যু সিস্টেম বা ব্রাউন ইস্যু সিস্টেম এর উদ্ভাবক কে? এটা কে উদ্ভব করেছিল? মেলভিল ডিউই, নিনা ব্রাউন, রাল্ফ আরশ, হেনরি ইভলিন ব্লিস? তো সঠিক উত্তর সকলে জানো যে ব্রাউন ইস্যু সিস্টেম, এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত যে নামটা সেটা হচ্ছে নিনা ব্রাউন, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো যদি আমরা একবারে একটু পড়ে নিই, তাহলে ব্রাউন চার্জিং সিস্টেম যেটা রয়েছে সেটা দেখো, ব্রাউন চার্জিং সিস্টেমটি 1895 সালে নিনা ব্রাউন দ্বারা উদ্ভাবিত হয়েছিল। মনে রাখবে সালটা, মনে রাখবে 1895 সালে। কে করেছিল? নিনা ব্রাউন। ঠিক আছে, যিনি বোস্টনের লাইব্রেরি ব্যুরোর প্রাক্তন লাইব্রেরিয়ান ছিলেন। প্রকাশিত প্রতিটি বইয়ের দেখো 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি বা 12.7 সেন্টিমিটার
ইন্টু 7.6 সেন্টিমিটার আকারের একটি বইয়ের পকেট থাকে, ঠিক আছে। তো বইয়ের পকেটের আকারটা অনেক সময় কোশ্চেনে চলে আসে, তো মনে রাখবে সেন্টিমিটারে হলে 12.7 ইন্টু 7.6 সেন্টিমিটার, বা ইঞ্চিতে যদি বলে তাহলে তোমাদের 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি, ঠিক আছে। প্রতিটি বইয়ের দেখো এখানে আবার কি বলছে, 4 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি বা 10.25 ইন্টু 5 সেমি আকারের একটি বইয়ের কার্ড থাকে। তাহলে বইয়ের কার্ডের সাইজটা অনেক সময় কোশ্চেনে চলে আসতে পারে, এটা হবে 4 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি বা সেন্টিমিটারে বলে 10.25 ইন্টু 5 সেন্টিমিটার, ঠিক আছে। বইয়ের কার্ড থাকে যার উপর কল নাম্বার, অ্যাক্সেস নাম্বার, লেখক, বইয়ের শিরোনাম থাকে। প্রতিটি বইয়ের একটি তারিখ স্লিপ থাকে যার উপর ইস্যুর তারিখ বা তারিখ স্ট্যাম্প করা থাকে। এটি 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি বা ওই যে এই সাইজটাই এ আকারের একটি মুদ্রিত স্লিপ হলো। আচ্ছা, আর কি বলছে, ঋণ গ্রহীতার টিকিট ম্যানিলা বা শক্ত কাগজ দিয়ে তৈরি, যেটা 3 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি আকারের হয়ে থাকে। এটি দ্রুততম চার্জিং সিস্টেম। তাহলে ব্রাউন চার্জিং সিস্টেম সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ে নিলাম। চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। পরবর্তী কোশ্চেন ILA ফুল ফর্ম থেকে একটা কোশ্চেন পাবে তোমরা, ঠিক আছে। ILA ফুল ফর্ম কী হবে, ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লিটারারি একাডেমি নাকি ইন্টারন্যাশনাল লিটারারি অ্যাসোসিয়েশন, কোনটা হবে? ILA, তো ILA এর ফুল ফর্ম হয়ে যাবে ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী 35 নম্বর কোশ্চেন দেখো, 1930 খ্রিস্টাব্দে লিখিত গ্রন্থ নির্বাচনের বুক সিলেকশন এটা কার লেখা? বুক সিলেকশন কার লেখা? মেলভিল ডেভি, ফ্রান্সিস জুরি, এসআর রঙ্গনাথন নাকি উপরের কেউই নয়? অ্যান্সার করো। তো বুক সিলেকশন এটার গ্রন্থ নির্বাচনে বুক সিলেকশন এটা লেখা হচ্ছে ফ্রান্সিস জুরি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। তার আগে দেখো আমরা ডিটেলসে একদম পড়ে নিলাম, আর একটু পড়ে নেব। 1930 সালে প্রবর্তিত ফ্রান্সিস ডুরির বই নির্বাচন নীতিমালা সঠিক সময়ে সঠিক ব্যবহারের কাছে সঠিক বই সরবরাহের পক্ষে। এটা একদম বাংলাটা একদম মারাত্মক হয়ে গেছে, যাই হোক তোমরা এটা মনে রাখবে। নীতিমালাটা কি, যে সঠিক সময়ে সঠিক ব্যবহারের কাছে সঠিক বই সরবরাহের পক্ষে। এটা হচ্ছে ফ্রান্সিস ডুরির নীতিমালা। এবার কত সালে প্রবর্তিত হয়েছিল? 1930 সালে। এই নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে পাঠকের উপর জোর দেওয়া, যেমনটি ফ্রান্সিস ডব্লিউ ডুরি তার বই নির্বাচন, তাহলে অনেক সময় তার ফুল ফর্ম পড়ে যেতে পারে ফ্রান্সিস ডব্লিউ ডুরি, তার বই নির্বাচন যেটা শিকাগো আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনে 1930 গ্রন্থে উল্লেখ করেছেন তিনি। 1925 সালে তার প্রথম প্রকাশিত তার থিওরি অফ বুক সিলেকশন ফর পাবলিক লাইব্রেরিজ বইতে L.R. ম্যাককলভিন বই নির্বাচন চাহিদা ও সরবরাহ তত্ত্ব উপস্থাপন করেছেন, ঠিক আছে। তাহলে এটাও পড়ে, থিওরি অফ বুক সিলেকশন ফর পাবলিক লাইব্রেরিজ বইয়ে এটা কার লেখা? ধরুন এটা হয়ে যাবে তোমার L.R. ম্যাককলভিন, ঠিক আছে। তারপরে হেলেন হেইন্স 1935 সালে লিভিং উইথ বুকস দ্য আর্ট অফ বুক সিলেকশন এর প্রথম সংস্কার করেন। তাহলে এটা কার লেখা অনেক সময় চলে আসতে পারে, কি নাম? লিভিং উইথ বুকস দ্য আর্ট অফ বুক সিলেকশন, এটা হচ্ছে হেলেন হেইন্সের লেখা। কবে? 1935 সালে। তারপরে ডক্টর এসআর রঙ্গনাথনের লাইব্রেরি বুক সিলেকশন, এটা তো জানোই। লাইব্রেরি বুক সিলেকশন এটা কার লেখা? এসআর রঙ্গনাথনের, যা প্রাথমিকভাবে 1952 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে এটা তোমাদের কোশ্চেনে চলে আসতে পারে যে বুক সিলেকশন কত সালে প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে ছোটো ছোটো যে তথ্যগুলো রয়েছে যেগুলো তোমাদের বলছি, সেগুলো কিন্তু তোমরা চাইলে এর আলাদা করে একটা আমি পুরো তোমাদের 1500 কোশ্চেন একটা সিরিজ কমপ্লিট করছি, তোমাদের টাইপিংয়ের কাজ চলছে, হয়ে গেলে তোমাদের কিন্তু সেই পিডিএফটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন তোমরা চাইলে পিডিএফটা পারচেজও করে নিতে পারো। তো সেটা কাজ এখনও চলছে, কমপ্লিট হলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো, ডিসকাস করে দেবো, আলোচনা করে দেবো। চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো। পরবর্তী 36 নম্বর কোশ্চেন। লাইব্রেরি সায়েন্সে বলছে পিরিয়ডিক্যালস বলতে বোঝায় কোনটা? কেবল বই, নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত জার্নাল, পুরানো বই নাকি গল্পের সংকলন, কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা বা জার্নাল, এটা হচ্ছে পিরিয়ডিক্যালস। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট পরবর্তী কোশ্চেন, 37 নম্বর কি রয়েছে, লাইব্রেরি অটোমেশন এর উদ্দেশ্য কি? বইয়ের সংখ্যা বাড়ানো, লাইব্রেরির কাজকে প্রযুক্ত নির্ভর ও দ্রুত করা, বই বিনামূল্যে বিতরণ, নাকি বই মেরামত করা? কোনটা হবে অ্যান্সার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাইব্রেরি কাজকে প্রযুক্তি নির্ভর ও দ্রুত করা হচ্ছে লাইব্রেরি অটোমেশনের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী 38 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, ডেলিভারি অফ বুকস অ্যাক্ট এর মাধ্যমে বই প্রকাশের কতদিনের মধ্যে প্রকাশককে নির্দিষ্ট 4টি গ্রন্থাগারে গ্রন্থ পাঠাতে হয়? 15 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, 45 দিনের মধ্যে, নাকি 60 দিনের মধ্যে? এটা দেখো প্রত্যেকে পারবে, এটা হচ্ছে 30 দিন বা 1 মাসের মধ্যে হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো আমরা একটু ডিটেলস জেনে নেব। দেখো, বই সরবরাহ আইন যেটা 1954 সালে ভারতীয় সংসদ বই সরবরাহ পাবলিক লাইব্রেরি আইন পাস করে। তাহলে বই সরবরাহ আইন পাস হয় কত সালে? 1954 সালে। এই আইন অনুসারে প্রতিটি বই, সংবাদপত্র বা ধারাবাহিকের প্রকাশককে তার নিজস্ব খরচে বই প্রকাশের তারিখ থেকে দেখো 30 দিনের মধ্যে কলকাতার জাতীয় গ্রন্থাগারে, কলকাতা যেটা, বইয়ের একটি কপি এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত 3টি অনন্য পাবলিক লাইব্রেরিতে একটি করে কপি সরবরাহ করতে হবে। তাহলে 4টি কপি কোথায় কোথায় করতে হবে বুঝতে পারছো? একটা কলকাতা জাতীয় গ্রন্থাগারে একটি কপি এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত 3টি অন্যান্য পাবলিক লাইব্রেরিতে একটি করে কপি সরবরাহ করতে হবে 30 দিনের মধ্যে। আচ্ছা, এবং এটা মনে রাখবে, পাবলিক লাইব্রেরি বই সরবরাহ আইন কত সালে হয় তোমার পাস হয়? 1954 সালে। নেক্সট দেখো, এটা মনে রাখবে যে 1956 সালে কি হয়েছিল, একটি সংশোধনী আনা হয় এবং 1954 সালে বই ও সংবাদপত্র সরবরাহ যেটা পাবলিক লাইব্রেরি আইন হিসাবে পরিণত হয় এবং সংশোধনীতে ও সংবাদপত্র অন্তর্ভুক্তর ফলে ধারাবাহিকগুলো অন্তর্ভুক্ত হয়। তাহলে বই সংশোধন তোমার সংশোধনী আইন কবে পাস হয় এটাও মনে রাখতে পারো তোমরা। 1956 সালে সংশোধনী আইন আনা হয় এবং 54 সালে সরবরাহ হিসেবে এটা পরিণত হয়, আইন হিসেবে এটা পরিণত হয়। 1956 সালে বই ও সংবাদপত্র সরবরাহ আইন হিসেবে এটা পরিণত হয়। তাহলে এগুলো একটু মনে রাখবে। চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো, ডিডিসি কবে প্রকাশিত হয়? প্রত্যেকে পারবে, অ্যান্সার করো। ডিডিসি প্রথম কবে প্রকাশিত হয়? 1876, 1880, 1870, নাকি 1878? তো এটা সকলেই পারবে, 1876 সালে ডিডিসি প্রথম প্রকাশিত হয়েছিল 1876 সালে। তো এইখানে দেখো আমরা তোমাদের বলে দিই, ডিবি ডেসিমেল ক্লাসিফিকেশন বা ডিডিসি এর ফুল ফর্ম তো নতুন করে বলার কিছু নেই। বা ডিবি ডেসিমেল সিস্টেম হলো একটি মালিকাধীন লাইব্রেরি যা শ্রেণীবিভাগ সিস্টেম যা প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে মেলভিল ডিবি দ্বারা 1876 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে কার দ্বারা প্রকাশিত হয়? মেলভিল ডিবির দ্বারা। কবে? 1876 সালে। আচ্ছা, তোমার কোথায় হয় এটাও মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতে। চলো পরবর্তী নেক্সট 40 নম্বর দেখো কি বলছে, INSDOC এর ফুল ফর্ম কী হবে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স ডকুমেন্টেশন সেন্টার, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক ডকুমেন্টেশন সেন্টার, ইন্ডিয়ান নেটওয়ার্ক অফ সায়েন্টিফিক ডাটা অ্যান্ড অনলাইন ক্যাটালগ, ইন্ডিয়ান ন্যাশনাল সিরিয়াল ডকুমেন্টেশন সেন্টার। কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক ডকুমেন্টেশন সেন্টার। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন 41 নম্বর কি বলছে, গ্রন্থ নির্বাচনের বিষয়ে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই তত্ত্বটি কার? এটা কার লেখা? মেলভিল ডিবি, ফ্রান্সিস ডুরি, এটা রঙ্গনাথন, নাকি LR ম্যাককলভিন? কোনটা হবে অ্যান্সার? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের LR ম্যাককলভিন। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এইখানে আমরা একটু ডিটেলস পড়ে নেব। দেখো, 1925 সালে প্রথম প্রকাশিত হয় থিওরি অফ বুক সিলেকশন ফর পাবলিক লাইব্রেরিজ। এই বইতে LR ম্যাককলভিন বই নির্বাচন, চাহিদা ও সরবরাহ, অর্থাৎ ডিম্যান্ড ও সাপ্লাই, এর বাংলাটা বুঝতে দেখছো কত খতরনাক, চাহিদা আর সরবরাহ। এটা তোমরা পরীক্ষাতে এরকম তোমরা বাংলা নাও পেতে পারো, তোমাদের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এবং ইংরেজিটা বাংলার উচ্চারণ করে লেখা থাকতে পারে, বা এরকমও আশা করছি এরকম থাকবে না। এখন দেখো বাংলায় পরীক্ষা হয় কি না।
ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তত্ত্বটি উপস্থাপন করেন। কবে? 1925 সালে। ঠিক আছে। থিওরি অফ বুক সিলেকশন ফর পাবলিক লাইব্রেরিজ বইতে, কোন বইতে? এটা মনে রাখবে, থিওরি অফ বুক সিলেকশন ফর পাবলিক লাইব্রেরিজ। এই বইতে এলআর ম্যাককলভিন বই নির্বাচনের চাহিদা এবং সরবরাহ অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তত্ত্বটি উপস্থাপন করেন। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। ডিবি ডেসিমাল সিস্টেমে দেখো আবার দিয়েছে 200 শ্রেণী, কোন বিষয় এটা? তোমাদের প্রথম দিকে আমি এক্সট্রা ডিটেলসেই বলেছিলাম এটা কোন, ধর্ম, সাহিত্য, ধর্মবিজ্ঞান, সাহিত্য নাকি শিল্পকলা, কোন বিষয়ে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের রিলিজিয়ান বা ধর্ম বিষয়। 200, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, পরবর্তী 43 নম্বর কি বলছে? গ্রন্থাগারে কোন প্রকার বই সহজে বাতিল করা যায়? কোন বই সহজে? দুষ্প্রাপ্য বই, কালজয়ী সাহিত্য, পুরানো বিজ্ঞান ও প্রযুক্তির বই, নাকি অভিধান, বিশ্বকোষ ইত্যাদির গ্রন্থ? তো পুরনো যেই এগুলো রয়েছে, পুরনো বই, পুরনো বিজ্ঞান ও প্রযুক্তির বই যেগুলো রয়েছে সেগুলো খুব সহজেই বাতিল করা যায়। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, সেকেন্ডারি সোর্স দেখো, কোনটি সেকেন্ডারি সোর্স তথ্যের উদাহরণ? গবেষণা প্রবন্ধ, ডায়েরি, সরকারি নথি, পাণ্ডুলিপি, কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে গবেষণা প্রবন্ধ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে আমরা একটু পড়ে নেব যে সেকেন্ডারি সোর্স বা গৌণ উৎস তথ্যের আরও কিছু উদাহরণ হচ্ছে দেখো, পাঠ্যপুস্তক, একাডেমিক গবেষণা প্রকাশনা, ডকুমেন্টারি, পডকাস্ট, প্রবন্ধ বা নন ফিকশন বই, বিশ্বকোষ, এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স বা গৌণ উৎসের আরও কিছু উদাহরণ। নেক্সট দেখো 45 নম্বর কি বলছে? তো নেক্সট হচ্ছে আমাদের 45 নম্বর কি বলছে? CALS কি আছে? CALS এর পূর্ণরূপ কি হবে? CALS, কারেন্ট অ্যাওয়ারনেস লাইব্রেরি সিস্টেম, কারেন্ট অ্যাক্সেস টু লাইব্রেরি টু লিটারেচার সোর্সেস, কারেন্ট অ্যাওয়ারনেস লিটারেচার সার্ভিসেস, নাকি কারেন্ট অ্যানালিটিক্যাল লাইব্রেরি সার্ভিসেস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, কারেন্ট অ্যাওয়ারনেস লিটারেচার সার্ভিসেস, CALS। নেক্সট, পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, সরস্বতী মহল গ্রন্থাগার কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম অ্যান্সার করো দেখি কে পারে। এটা চেন্নাই, তাঞ্জাভুর, হায়দ্রাবাদ, নাকি মাইসোরে অবস্থিত? তো এটা মনে রাখবে যে সরস্বতী মহল যে গ্রন্থাগার রয়েছে সেটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে আমরা একটু ডিটেলস একদম পড়ে নেব। প্রথম আসছি আমরা ভারতের জাতীয় গ্রন্থাগার, এটা কোথায় অবস্থিত? ভারতের জাতীয় গ্রন্থাগার এটা কলকাতায় অবস্থিত। আমরা দেখো ভারতের জাতীয় গ্রন্থাগার সম্পর্কে প্রথম পড়ে নেব যে 1836 সালে প্রতিষ্ঠিত কলকাতায় অবস্থিত ভারতের জাতীয় গ্রন্থাগার হলো ভারতের বৃহত্তম গ্রন্থাগার। এতে মানচিত্র, সাময়িকী এবং পাণ্ডুলিপি সহ 22 লক্ষ বই সংগ্রহ রয়েছে এখানে। তাহলে ভারতীয় জাতীয় গ্রন্থাগারে কত লক্ষ বইয়ের সংগ্রহ রয়েছে? কোশ্চেন চলে আসতে পারে। 22 লক্ষ মনে রাখবে। গ্রন্থাগারটি সুরক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা এটিকে অধ্যয়ন ও পড়ার জন্য একটি মনোরম স্থান করে তুলেছে। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং দর্শনার্থীরা গ্রন্থাগারের সদস্যপদ কার্ড সংগ্রহ করে গ্রন্থাগারের সম্পদগুলো অ্যাক্সেস করতে পারে। তাহলে প্রথম আমাদের চলে এলাম যে ভারতের জাতীয় গ্রন্থাগার হচ্ছে ভারতের বৃহত্তম গ্রন্থাগার, যেটা 1836 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে 22 লক্ষ বই তোমার এই গ্রন্থাগারে রয়েছে। নেক্সট আমরা চলে আসছি, এরপরে রয়েছে দেখো রাজা লাইব্রেরি, যেটা কোথায় অবস্থিত? রাজা লাইব্রেরি এটা অবস্থিত হচ্ছে রামপুরে, মনে রাখবে। উত্তরপ্রদেশের রামপুরের একটি প্রাসাদে অবস্থিত রাজা লাইব্রেরি এশিয়ার বৃহত্তম লাইব্রেরিগুলোর মধ্যে একটি। নওয়াজ ফয়জুল্লাহ খান কর্তৃক প্রতিষ্ঠিত এই লাইব্রেরিতে ইসলামিক ক্যালিগ্রাফির বিরল কাজ। তাহলে এটা এই লাইব্রেরিটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা নামটা মনে রাখবে, নওয়াজ ফয়জুল্লাহ খান। লাইব্রেরিতে ইসলামিক ক্যালিগ্রাফির বিরল কাজ, ঐতিহাসিক দলিলপত্র, হাতে লেখা তালপাতার পাণ্ডুলিপি এবং ক্ষুদ্র চিত্রকর্ম রয়েছে। 30,000-এরও বেশি বই সহ এই লাইব্রেরি জ্ঞান ও ইতিহাসের এক ভাণ্ডার।
তাহলে 30,000-এর প্লাস কিন্তু বই এখানে রয়েছে। কোথায়? না তো রাজা লাইব্রেরিতে, যেটা উত্তরপ্রদেশের রামপুর প্রাসাদে অবস্থিত। মনে রাখবে। নেক্সট আসছি আমরা সরস্বতী মহল, যেটা আমাদের অপশানে ছিল। সরস্বতী মহল গ্রন্থাগার, যেটা তাঞ্জাভুরে অবস্থিত, তামিলনাড়ুর তাঞ্জাভুরে। সরস্বতী মহল গ্রন্থাগার ভারতের প্রাচীনতম গ্রন্থাগারগুলোর মধ্যে একটি, যা মূলত তাঞ্জাভুরের নায়ক রাজাদের জন্য একটি রাজকীয় গ্রন্থাগার হিসেবে শুরু হয়েছিল। এখানে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় তালপাতার পাণ্ডুলিপির একটি বিরল সংগ্রহ রয়েছে। গ্রন্থাগারটি ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্যের প্রমাণ এবং ইতিহাস ও সংস্কৃতি প্রেমীদের জন্য অবশ্যই পরিদর্শন করা উচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাঞ্জাভুর সরস্বতী মহল অবস্থিত তামিলনাড়ু তাঞ্জাভুরে। আচ্ছা, এরপরে আমরা আসবো নেক্সট। দেখো, নেক্সট রয়েছে কৃষ্ণদাস, এটাও ইম্পর্টেন্ট। কৃষ্ণদাস শ্যামা কেন্দ্রীয় গ্রন্থাগার, যেটা পানাজিতে অবস্থিত। এটা সম্পর্কে পড়ে নেব। 1832 সালে ভাইসরয় ডম ম্যানুয়েল কর্তৃক প্রতিষ্ঠিত। 1832 সালে ভাইসরয় ডম ম্যানুয়েল কর্তৃক প্রতিষ্ঠিত পানাজির কৃষ্ণদাস শ্যামা কেন্দ্রীয় গ্রন্থাগারে 1.8 লক্ষেরও বেশি বই সংগ্রহ এখানে রয়েছে। তাহলে বইয়ের যে পরিমাণ, সেটা কিন্তু মনে রাখবে যে কতগুলো বই রয়েছে। 1.8 লক্ষেরও বেশি বই সংগ্রহ এখানে রয়েছে। 1897 সালে এটিকে জাতীয় মর্যাদা দেওয়া হয়। কবে এটাকে জাতীয় মর্যাদা দেওয়া হয়? 1897 সালে। এবং এটি ভারতের প্রাচীনতম গ্রন্থাগারগুলির মধ্যে একটি। প্রাচীনতম গ্রন্থাগার তাহলে হচ্ছে কৃষ্ণদাস শ্যামা কেন্দ্রীয় গ্রন্থাগার। গ্রন্থাগারটি জ্ঞান ও ইতিহাসের এক ভাণ্ডার, যেখানে দুর্লভ বইগুলি এখন মুদ্রণের বাইরে। তারপরে দেখো আরও দুটো রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সম্পর্কে একটু পড়ে নেবো, দিয়ে নেক্সট কোশ্চেনে আসবো। শ্রীমতী হংস মেহতা লাইব্রেরি, যেটা ভাদোদরাতে অবস্থিত। শ্রীমতী হংস মেহতা লাইব্রেরি হচ্ছে বরোদার MS বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। এখানে একসাথে 1100 জন লোক থাকতে পারে এবং এতে 16 শতাব্দীর মতো পুরনো বইও রয়েছে। লাইব্রেরির কিছু বিরল এবং বর্তমানে মুদ্রিত নয়, যা গবেষক এবং পণ্ডিতদের জন্য এটিকে একটি মূল্যবান সম্পদ করে তুলেছে। তাহলে শ্রীমতী হংস মেহতা লাইব্রেরি, যেটা ভাদোদরাতে অবস্থিত। নেক্সট আসছি দিল্লি পাবলিক লাইব্রেরি, যেটা নয়াদিল্লিতে অবস্থিত। ঠিক আছে, দিল্লি পাবলিক লাইব্রেরি 1951 সালে ভারত সরকার কর্তৃক ইউনেস্কোর একটি প্রকল্প হিসেবে শুরু হয়েছিল এবং এটি ভারতের সবথেকে ব্যস্ততম লাইব্রেরি। এতে হিন্দি, উর্দু, ইংরেজি, পাঞ্জাবি এবং অন্যান্য ভাষার 18 লক্ষেরও বেশি বই এখানে রয়েছে। কোথায়? দিল্লি পাবলিক লাইব্রেরিতে, যেটা নয়াদিল্লিতে অবস্থিত। এই লাইব্রেরি শিক্ষার্থী এবং গবেষকদের জন্য একটি মূল্যবান সম্পদ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত। চলো, আশা করছি অনেক বোঝা হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী কোশ্চেন 47 নম্বর, বলছে রিপ্রোগ্রাফি এর উদ্দেশ্য কি? বই পুনর্মুদ্রণ, বইয়ের ছবি তোলা বা অনুলিপি তৈরি, বই ডিজাইন করা, নাকি বইয়ের সূচিপত্র তৈরি করা? তো সঠিক উত্তর কোনটা আছে? সঠিক উত্তর আছে অপশান বি, বইয়ের ছবি তৈরি বা অনুলিপি তৈরি করা হচ্ছে রিপ্রোগ্রাফির উদ্দেশ্য। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা। পরবর্তী 48 নম্বর কোশ্চেন, ফটো চার্জিং সিস্টেম এর উদ্ভাবক কে? র্যালফ আর শ, হেনরি ইভলিন ব্লিস, নিনা ব্রাউন, নাকি গোপীনাথ? অ্যান্সার করো কি হবে? ফটো চার্জিং সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে র্যালফ আর শ হচ্ছে ফটো চার্জিং সিস্টেমের উদ্ভাবক। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আমরা ফটো চার্জিং সিস্টেম সম্পর্কে আর একটু ডিটেলসে পড়ে নেব। দেখো, ফটো চার্জিং সিস্টেম এটা হচ্ছে লাইব্রেরিতে ঋণের হিসাব রাখার একটি পদ্ধতি, যা ঋণ গ্রহীতার পরিচয়পত্র, বইয়ের সার্কুলেশন কার্ড এবং তারিখ বিতরণ স্লিপের ছবি তুলে মাইক্রোফিল্মে স্থায়ী রেকর্ড তৈরি করে। র্যালফ আর শ কর্তৃক উদ্ভাবিত এই স্বয়ংক্রিয় সিস্টেমটি ব্রাউন চার্জিংয়ের মতো ম্যানুয়াল সিস্টেমগুলিকে প্রতিস্থাপন করে। প্রতিবেদনের লেনদেন রেকর্ড করার জন্য ক্যামেরা ব্যবহার করে, যার ফলে গ্রন্থকারীদের জন্য কেরানির কাজ হ্রাস পায় এবং চেক আউট প্রক্রিয়া দ্রুত হয়। তাহলে ফটো চার্জিং সিস্টেম সম্পর্কে বোঝা গেল। চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। পরবর্তী হচ্ছে 3 কার্ড সিস্টেম কে তৈরি করেন? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 কার্ড সিস্টেম এটি কে তৈরি করেছিলেন? নিনা ই ব্রাউন, এস.আর. রঙ্গনাথন, জি ভট্টাচার্য, নাকি পিটার ব্রফি? তো সঠিক উত্তর হয়ে যাবে এস.আর. রঙ্গনাথন। অপশান
বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3 কার্ড সিস্টেম যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে এসআর রঙ্গনাথন। দেখো আমরা একটু বিভিন্ন সিস্টেম সম্পর্কে এগুলো পড়ে নেব। নিনা ই ব্রাউন, তিনি একজন আমেরিকার গ্রন্থকারিক ছিলেন এবং অ্যার্কাইভিস্ট। তিনি ব্রাউন কার্ড লেন্ডিং সিস্টেম বা ব্রাউন ইস্যু সিস্টেম নামে পরিচিত একটি গ্রন্থাগার বই চার্জিং সিস্টেমের উদ্ভাবক। তাহলে বই চার্জিং সিস্টেমের উদ্ভাবক ছিলেন কে? নিনা ই ব্রাউন। এরপর এসআর রঙ্গনাথন সম্পর্কে জানবো আমরা। তিনি ভারতে গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। কে? এসআর রঙ্গনাথন। তার জন্মদিন হচ্ছে 9 আগস্ট। ভারতের জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালিত হয় কবে? 9 আগস্ট। কার? এসআর রঙ্গনাথনের। আচ্ছা, নেক্সট, তিনি গ্রন্থাগার বিজ্ঞানের 5টি আইন তৈরি করেছিলেন যা গ্রন্থাগার বিজ্ঞানের ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য অবদান হিসেবে পরিচিত। কোলন ক্লাসিফিকেশন ব্যবস্থা তার দ্বারা উদ্ভাবিত। তাহলে কোলন ক্লাসিফিকেশনের কে তৈরি করেছিলেন? এসআর রঙ্গনাথন। 3 কার্ড সিস্টেম যেটা আমাদের কোশ্চেনে ছিল, 3 কার্ড সিস্টেমের প্রবর্তন করেছিলেন এসআর রঙ্গনাথন। এই সিস্টেমের 3টি কার্ড হচ্ছে রেজিস্টার কার্ড, চেক কার্ড, শ্রেণীবদ্ধ সূচক কার্ড, 3টে। আর জি ভট্টাচার্য সম্পর্কে যদি আমরা জানি, দেখো জি ভট্টাচার্য হলেন পোস্টুলেট ভিত্তিক পারমিউট সাবজেক্ট ইন্ডেক্সিং POPSI, পোস্টুলেট ভিত্তিক পারমিটেড সাবজেক্ট ইন্ডেক্সিং এর জনক জি ভট্টাচার্য। তার পুরো নাম হচ্ছে গণেশ ভট্টাচার্য। বোঝা গেল? চলো নেক্সট এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে। লাইব্রেরি সায়েন্সে প্ল্যাগারিজম বলতে বোঝায় কোনটা? বই প্রকাশ, অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করা, বইয়ের দাম নির্ধারণ, নাকি কোনটা হবে? তাহলে অ্যান্সার করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাই হচ্ছে বই প্ল্যাগারিজম বলতে বোঝায়। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে পারো। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আরও তোমাদের বেশ কিছু ক্লাস করানো হবে এবং তোমাদের কিন্তু 1500 কোশ্চেনের একটা সিরিজ তৈরির কাজ চলছে, যেটা কমপ্লিট হলে কিন্তু তোমাদের সেই পিডিএফও অ্যাভেলেবল কিছুদিনের মধ্যে করে দেবো এবং সেইগুলো তোমরা পড়লে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে এবং তোমাদের জন্য একটা সম্পূর্ণ ফুল ফর্ম রিলেটেড একটা ক্লাস কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি করে দেবো, যেখান থেকে তোমরা প্রচুর ফুল ফর্ম রয়েছে যেগুলো ওর বাইরে কিন্তু পড়বে না, সেগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, তাহলে এখান থেকে কমন পাবে। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।